হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। গত ভিডিওতে আমি তোমাদের থার্ড সেমিস্টারে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট চ্যাপ্টারের পার্ট 1-এর ফুল কনসেপ্ট আলোচনা করার সাথে সাথে তোমাদের অনুশীলনীর সমস্ত প্রবলেম আমরা সলভ করেছি। আজকে পার্ট 2টা শুরু করব। তো পার্ট 2-এর এই ভিডিওতে আমরা ফুল কনসেপ্ট আলোচনা করব, তার সাথে সাথে অনুশীলনের বেশ কয়েকটা প্রবলেমও আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া তোমরা অঙ্কের পিডিএফগুলো যদি কেউ নিতে চাও তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো, কারণ পিডিএফগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করি। দেখো, এই পার্ট 2তে নির্ণায়ক বা ডিটারমিনেন্টের প্রবলেমগুলো সলভ করার জন্য তোমাকে কিছু কনসেপ্ট রাখতে হবে। ঠিক আছে, তো কনসেপ্ট মানে কি? কনসেপ্ট মানে হচ্ছে একটা নির্ণায়কের বেশ কিছু প্রপার্টি বা নির্ণায়কের বেশ কিছু ধর্ম সম্পর্কে তোমাকে এখানে জানতে হবে। ঠিক আছে, তো দেখো, যদি সবার প্রথমে যদি এখানে আর ফার্স্ট একটা ধর্ম দেখি, যে কোনো নির্ণায়কের যে কোনো একটা সারি বা স্তম্ভ সকল পদের মান যদি শূন্য হয় তাহলে নির্ণায়কটার মান শূন্য হয়। এই প্রপার্টি তোমাদের কিন্তু মনে রাখতে হবে। কি বলা হলো? যে কোনো নির্ণায়কের একটা সারি বা স্তম্ভ, সেটা যে কোনো সারি হতে পারে বা যে কোনো স্তম্ভ হতে পারে, সেই যে কোনো বা সারি বা স্তম্ভের প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 হয়ে যায় তাহলে নির্ণায়কটার ভ্যালু কিন্তু সবসময় 0 হবে। যেমন ধরো, এখানে আমি একটা নির্ণায়ক ধরে নিচ্ছি 0 5 3 2 9 9 0 0 0। ঠিক আছে, তো তুমি লক্ষ্য করে দেখো, এখানে এই যে নির্ণায়কটা এখানে রয়েছে, এই নির্ণায়কটার নাম ধরে আমি ডেল্টা দিচ্ছি। ঠিক আছে, তাহলে যে ডেল্টা নির্ণায়কটি রয়েছে, এই নির্ণায়কটির এটা তৃতীয় সারি রয়েছে, সে তৃতীয় সারির প্রত্যেকটা এলিমেন্ট দেখো 0 রয়েছে। এখন তুমি যদি এই ডেল্টাটাকে তৃতীয় সারির সাপেক্ষে বিস্তার করো তাহলে তুমি কত পাবে? 0 পাবে, তাই না? তাহলে ডেল্টা মান কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে এরকমভাবে যে কোনো স্তম্ভ ধরো, আমি একটা ডেল্টা 1 একটা ডিটারমিনেন্ট নিয়ে নিচ্ছি, যেখানে ধরো 5 3 0 2 9 0 3 7 0। এখানে দেখো ডেল্টা 1, এই নির্ণায়কটি তৃতীয় যে স্তম্ভটা রয়েছে, তৃতীয় স্তম্ভের প্রত্যেকটা এলিমেন্ট 0। তাহলে এই ডেল্টা 1-এর বিস্তার যদি তৃতীয় স্তম্ভের সাপেক্ষে করে থাকো তাহলে অ্যান্সার কত হবে? 0 হবে। তাহলে আলটিমেটলি এখান থেকে যে কোনো স্তম্ভ বা যে কোনো সারির যদি প্রত্যেকটা এলিমেন্ট 0 হয়ে যায় তাহলে নির্ণায়কটার যে ভ্যালু, নির্ণায়কটি যে বা ডিটারমিনেন্টের যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটা কিন্তু 0 হয়। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর নির্ণায়কের 2 নম্বর প্রপার্টি দেখো, কোনো নির্ণায়কের সারিগুলো স্তম্ভতে এবং স্তম্ভগুলি যদি সারিতে পরিবর্তন করলে নির্ণায়কটির মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মানটা আনচেঞ্জ থাকবে। কিভাবে? একটা এক্সাম্পল ধরে নিও, 2 3 5 3 9 6 1 2 0। ঠিক আছে, এখানে একটা নির্ণায়ক দেখো। এখন নির্ণায়কে এটা ধরো আমি নাম দিলাম ডেল্টা। ঠিক আছে, সরি, এটা ডেল্টা 1 নাম দিচ্ছি। ডেল্টা 1 হচ্ছে আমার এই নির্ণায়কটি। ঠিক আছে, এখন আমি কি করব? এখানে আমি সমস্ত সারিগুলোকে স্তম্ভ করে নেব। ঠিক আছে, দেখো প্রথম সারি রয়েছে 2 3 5, এলাম প্রথম স্তম্ভ বানিয়ে নিলাম। ঠিক আছে, দ্বিতীয় সারিতে রয়েছে 3 9 6, এটাকে আমি দ্বিতীয় স্তম্ভ বানিয়ে নিলাম। ঠিক আছে, আর তৃতীয় সারিকে আমরা তৃতীয় স্তম্ভ বানাবো। তাহলে আমরা এখানে যে নির্ণায়কটা পাচ্ছি এটা ধরো আমার ডেল্টা 2। ঠিক আছে, এটা ডেল্টা 2 নাম দিলাম। এখন এই ডেল্টা 1 আর ডেল্টা 2 কিন্তু সমান হবে, অর্থাৎ এদের মানগুলো কিন্তু আনচেঞ্জ থাকবে। মানে ডেল্টা 1কে যদি আমি বিস্তার করি তাহলে যে মানটা পাবো, এখানে ডেল্টা 2কে বিস্তার করলে কিন্তু আমার একই রকম মান আসবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না। যদি সমস্ত সারিগুলোকে আমি সমস্ত স্তম্ভ বানিয়ে নিই, সমস্ত স্তম্ভগুলোকে আমরা সমস্ত সারি বানিয়ে নিই, তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে নির্ণায়কের সেকেন্ড প্রপার্টি বা 2 নম্বর প্রপার্টি। ঠিক আছে, এরপর ডিটারমিনেন্টের 3 নম্বর প্রপার্টি দেখো, কোনো নির্ণায়কের যে কোনো দুটো সারি বা স্তম্ভের স্থান পরিবর্তন করলে নির্ণায়কটির সাংখ্যমান অপরিবর্তিত থাকে কিন্তু তার চিহ্ন পরিবর্তিত হয়। দেখো কীভাবে, একটা এখানে ডেল্টা, আবার একটা আমি এখানে নির্ণায়ক নিয়ে নিচ্ছি, যেখানে এলিমেন্ট ধরো রয়েছে A1 B1 C1। ঠিক আছে, A2 B2 C2 A3 B3 C3। ঠিক আছে, এখানে আমি কি অপারেশন করছি বা কি করছি দেখো, এখানে আমি A1 A2 A3 এই C1কে, মানে যেটা আমার তৃতীয় স্তম্ভ রয়েছে, এগুলোকে আমি ইন্টারচেঞ্জ করে নিচ্ছি। মানে C1কে আমি দ্বিতীয় স্তম্ভ, C1 C2 C3 যেটা আমার তৃতীয় স্তম্ভ রয়েছে এগুলোকে আমি দ্বিতীয় স্তম্ভ করে নিলাম, এবং দ্বিতীয় স্তম্ভের এলিমেন্টগুলোকে আমরা তৃতীয় স্তম্ভে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কী করলাম, এখানে আমরা স্তম্ভের কিন্তু আমরা স্থান পরিবর্তন করেছি, তাই না? তো স্তম্ভের আমরা স্থান পরিবর্তন করেছি, আমরা দ্বিতীয় স্তম্ভকে আমরা তৃতীয় স্তম্ভ করেছি, এখানে তৃতীয় স্তম্ভকে আমরা দ্বিতীয় স্তম্ভ করেছি। ঠিক আছে, এটা করলে বলছে এটাকে ধরো আমি ডেল্টা 1 নাম দিলাম। ঠিক আছে, তাহলে বলছে এই ডেল্টার মানটা এবং ডেল্টা 1-এর মানটা কিন্তু সেমই থাকবে, শুধু চিহ্নটা পরিবর্তিত, মানে এখানে আমার যেটা পজিটিভ ছিল সেটা এখানে একটা নেগেটিভ করতে হবে। অর্থাৎ যে কোনো স্তম্ভকে যদি তুমি ইন্টারচেঞ্জ করো কিংবা যে কোনো সারিকে তুমি ইন্টারচেঞ্জ করো তাহলে
মানটা একই থাকবে কিন্তু একটা চিহ্ন পরিবর্তন হবে। ধরো এটাকে তুমি যদি আবার চেঞ্জ করো, ধরো এখানে তুমি চেঞ্জ করলে, এটা ধরো ডেল্টা 2 নাম দিলে, ঠিক আছে? দিয়ে ধরো এটাকে এই দ্বিতীয় স্তম্ভ যে রয়েছে এটা তুমি প্রথম স্তম্ভ করে নাও, তাহলে C1 C2 C3, আর বাকিগুলো এটাকে তুমি চেঞ্জ করে নাও, এটা A1 A2 A3, মানে প্রথম স্তম্ভকে দ্বিতীয় করলে, দ্বিতীয়টাকে তুমি প্রথম করলে, বাকি দ্বিতীয়টা যা আছে তাই, ঠিক আছে? তাহলে কি হবে বলো তো? এটা B1 B2, এটা B3 হবে, ঠিক আছে? B3, তাহলে এখানে মাইনাস ছিল, এটা এবার প্লাস হয়ে যাবে, কারণ তুমি একবার দেখো চেঞ্জ করেছিলে তখন মাইনাস হয়েছিল, আরেকবার যখন চেঞ্জ করে তখন সেটা প্লাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি কিন্তু স্তম্ভ বা সারিগুলোর ইন্টারচেঞ্জ করতে পারো, মানে তাদের তুমি স্থান পরিবর্তন করতে পারো। স্থান পরিবর্তন করলে তোমার একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে? এরপর দেখো নির্ণায়কের 4 নম্বর প্রপার্টি। কোনো নির্ণায়কের যে কোনো দুটো সারি বা যে কোনো দুটো স্তম্ভ যদি অভিন্ন হয়, অর্থাৎ একই হয়ে যায়, তাহলে নির্ণায়কটার ভ্যালু কিন্তু সবসময় 0 হবে, ঠিক আছে? তাহলে যে কোনো নির্ণায়কের দুটো সারি কিংবা দুটো স্তম্ভ যদি একই হয়, তাহলে নির্ণায়কটির মান সবসময় 0 হবে। এক্সাম্পল ধরো নাও একটা এ নির্ণায়ক যেখানে দেওয়া আছে A1 B1 C1 এলিমেন্টগুলো, আর A2 B2 C2, আর A1 B1 C1, ঠিক আছে? তো তুমি লক্ষ্য করে দেখো এখানে প্রথম সারির যে পদগুলো রয়েছে আর তৃতীয় সারির যে পদগুলো রয়েছে দেখো একই রয়েছে, তাই না? A1 A1 B1 B1 C1 C1, ঠিক আছে? তাহলে প্রথম সারি আর তৃতীয় সারি একই হয়ে যাচ্ছে, তাহলে এর বিস্তার করলে তুমি আলটিমেটলি কী পাবে? 0 পাবে, তাই না? দুটি সারি এখানে দেখো এক হয়েছে, দুটি সারি অভিন্ন রয়েছে, তাহলে এই নির্ণায়কটির মান কিন্তু সবসময় 0 হবে। একই রকমভাবে বি তুমি একটা নির্ণায়ক নিয়ে নাও, যেখানে এলিমেন্টগুলো ধরে নাও 2 3 5 2 3 5 9 6 3। এখানে তুমি লক্ষ্য করে দেখো যে প্রথম স্তম্ভের এলিমেন্ট এবং দ্বিতীয় স্তম্ভের এলিমেন্ট দেখো সমান রয়েছে, তাহলে এক্ষেত্রে এই নির্ণায়কের মানটা কিন্তু 0 হবে। তাহলে দুটি স্তম্ভ যদি মিলে যায় কিংবা দুটো সারি মিলে যায়, তাহলে সেই নির্ণায়কের ভ্যালু 0 হয়, ঠিক আছে? এরপর দেখো প্রপার্টি নাম্বার 5। কোনো নির্ণায়কের একটা সারি বা স্তম্ভের প্রতিটা পদকে একটা ধ্রুবক কে দ্বারা গুণ করলে পরিবর্তিত নির্ণায়কটির মান আগের নির্ণায়কটির মানে কে গুণ হয়। আবার দেখো কোনো নির্ণায়কের একটা সারি বা স্তম্ভের প্রতিটা পদকে যদি একটা ধ্রুবক কে দ্বারা গুণ করলে পরিবর্তিত নির্ণায়কটির মান আগের নির্ণায়কটির মানে কে গুণ হয়, ঠিক আছে? অর্থাৎ কী বলতে চাইছে এখানে দেখো, এ ধরো একটা নির্ণায়ক, ঠিক আছে? এখানে রয়েছে 5 3 9 2 4 3 6 7 11, ঠিক আছে? এখানে একটা নির্ণায়ক। এখন তুমি যদি নির্ণায়কের যে কোনো একটা সারিকে ধরো তুমি এখানে কে গুণ করলে, ঠিক আছে? ধরো এখানে কে গুণ করছো, তাহলে কে হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট, যে কোনো একটা ধ্রুবক। এখন কে গুণ করলে কেটা যখন ভিতরে ঢুকবে, ঠিক আছে? কে যখন গুণ করবে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী ছিল না, এই কেটা এই ধ্রুবকটা সমস্ত এলিমেন্টের সঙ্গে গুণ হয়। এক্ষেত্রে কিন্তু সমস্ত এলিমেন্টের সঙ্গে গুণ হবে না, ঠিক আছে? সেটা হয় একটা সারির সঙ্গে গুণ হবে, যে কোনো একটা সারির সঙ্গে গুণ হতে পারে, কিংবা যে কোনো একটা স্তম্ভের সঙ্গে গুণ হতে পারে। ধরো সারির সঙ্গে তুমি যদি গুণ করো তাহলে এটা কী হবে? 5K, এটা হয়ে যাবে 3K, এটা হয়ে যাবে 9K, আর বাকিগুলো কিন্তু যা আছে তাই থাকবে, ঠিক আছে? তাহলে যে কোনো একটা কনস্ট্যান্ট তুমি যদি বা যে কোনো একটা ধ্রুবক যদি তুমি নির্ণায়কের সঙ্গে গুণ করো, তাহলে অবশ্যই সেটা কোনো সারি বা সেটা কোনো স্তম্ভের সঙ্গে গুণ হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু সমস্ত এলিমেন্টের সঙ্গে ম্যাট্রিক্সের মতো গুণ হবে না, ওকে? এবং এখানে যে মানটা থাকবে সেই মানটা কিন্তু আগের মানের, অর্থাৎ আগে তোমার কে গুণ করার আগে যে মানটা হবে নির্ণায়কের ক্ষেত্রে, সেই মানটা কে গুণ করার পরে যে মানটা আসবে তার কে গুণের সঙ্গে সমান হবে, ঠিক আছে? এরপর দেখো প্রপার্টি নাম্বার 6। কোনো নির্ণায়কের একটা সারি বা স্তম্ভের প্রতিটা পদের সঙ্গে অপর একটা সারি বা স্তম্ভের অনুরূপ পদগুলি যদি নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করো, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, মানে মানটা অপরিবর্তিত থাকে। কীভাবে? দেখো ধরো একটা ডেল্টা, তুমি একটা নির্ণায়ক নিয়ে নাও A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, ঠিক আছে? এখন তুমি কী করলে না, এই প্রথম স্তম্ভকে ধরলে, ঠিক আছে? এই প্রথম স্তম্ভের সঙ্গে তুমি দেখো কী করছো, এই প্রথম স্তম্ভের সঙ্গে অর্থাৎ A1 প্লাস দ্বিতীয় স্তম্ভের যে এলিমেন্টগুলো রয়েছে তাদের সঙ্গে কে গুণ করে করে তুমি প্রথম স্তম্ভের সঙ্গে যোগ করলে, তাহলে দেখো দ্বিতীয় স্তম্ভের এলিমেন্ট কী রয়েছে? B1, তাহলে এখানে K ইন্টু B1, ঠিক আছে? আবার এখানে A2 রয়েছে, তাহলে A2 প্লাস K ইন্টু B2, A3 প্লাস K ইন্টু C3। তাহলে কী করলে তুমি এখানে প্রথম স্তম্ভের সঙ্গে দ্বিতীয় স্তম্ভের এলিমেন্টগুলোর সঙ্গে কে গুণ করে তুমি যোগ করলে, আর বাকিগুলো যা আছে তাই রাখলে, ঠিক আছে? তাহলে এরকম যদি করো, তাহলে এটা যোগের ক্ষেত্রেও বিয়োগের ক্ষেত্রেও এই দুটো ক্ষেত্রেই কিন্তু নির্ণায়কটা মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? তাহলে যে কোনো তুমি কনস্ট্যান্ট যে কোনো স্তম্ভ যে কোনো সারির সঙ্গে গুণ করে স্তম্ভ সারির সঙ্গে তুমি যোগ করলেও মানটা কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? তাহলে তুমি এরকম কিন্তু যোগ বা বিয়োগ করতে পারো, ওকে? এরপর দেখো দুটি নির্ণায়কের গুণ আমরা কীভাবে করব। দুটো আমরা সেকেন্ড অর্ডার নির্ণায়ক ধরে নিচ্ছি এখানে,
ধরো এখানে একটা নির্ণায়ক হচ্ছে A1 B1 A2 B2, ঠিক আছে। এর সঙ্গে আমরা গুণ করবো ধরো একটা নির্ণায়ক C1 D1 C2 D2, ঠিক আছে। এখন দেখো আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন গুণ করতাম তখন আমরা প্রথম সারি ধরে প্রথম স্তম্ভের সঙ্গে একবার গুণ করে লিখতাম একটা এলিমেন্ট, ঠিক আছে। আবার প্রথম সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভের গুণ করে একটা এলিমেন্ট পেতাম, দ্বিতীয় সারির সঙ্গে প্রথম স্তম্ভ গুণ করতাম, দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভ গুণ করে আমরা আর দুটো এলিমেন্ট পেতাম। এক্ষেত্রে কিন্তু গুণটা একটু অন্যরকম হবে, প্রথম সারির সঙ্গে প্রথম সারি গুণ হবে। তাহলে কি A1 এর সঙ্গে C1, তাহলে A1 C1 প্লাস B1 এর সঙ্গে D1, তাহলে B1 D1, একটা এলিমেন্ট হলো। প্রথম সারির সঙ্গে দ্বিতীয় সারি, তাহলে কী হবে A1 এর সঙ্গে C1, তাহলে A1 C1, B2 সঙ্গে D2, তাহলে এখানে হচ্ছে B2 D2। আবার দ্বিতীয় সারি প্রথম সারির সঙ্গে, মানে সারির সঙ্গে সারি, স্তম্ভের সঙ্গে গুণ করলে স্তম্ভের সঙ্গে গুণ করতে হবে। তাহলে এখানে কী হলো A2 C1 প্লাস B2 D1 B2 D1। আবার দ্বিতীয় সারি, এখানেও দ্বিতীয় সারির সঙ্গে গুণ করে নাও, তাহলে কী হবে A2 C2 প্লাস B2 D2, ঠিক আছে। এইভাবে তাহলে তোমাদেরকে ম্যাট্রিক্সের গুণগুলো তোমাকে সারি স্তম্ভ ধরে গুণ করতে হচ্ছিল। নির্ণায়কের গুণগুলো তোমার সারির সঙ্গে সারি গুণ হবে, প্রথম সারির সঙ্গে প্রথম সারি হয়ে একটা এলিমেন্ট, প্রথম সারির সঙ্গে দ্বিতীয় সারি হয়ে একটা এলিমেন্ট, দ্বিতীয় সারির সঙ্গে প্রথম সারি গুণ করলে একটা এলিমেন্ট পাবে, আর দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় সারি গুণ করলে আরেকটি এলিমেন্ট পাবে। অল টোটাল 4টে এলিমেন্ট হয়ে গেল। তাহলে এইভাবে তুমি যদি অর্ডার 2x2 নির্ণায়কের গুণ করো, তাহলে তুমি যে গুণফলটা হবে সেটা কিন্তু 2x2 নির্ণায়কেরই পাওয়া যাবে, ক্রমেরই পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাদেরকে নির্ণায়কের গুণগুলো করতে হবে। তো নির্ণায়কের গুণ তোমাদের খুব একটা এখানে সিলেবাসে দেওয়া নেই, তো যাই গুণ এইভাবে করতে হয়, তোমরা জেনে রাখো সেটা, ঠিক আছে। তাহলে নির্ণায়কের যে প্রপার্টিগুলো আমরা আলোচনা করলাম আরেকবার একটু দেখে নিই আমরা। সবার প্রথমে দেখলাম যে কোনো নির্ণায়কের যে কোনো একটা সারি বা স্তম্ভে সকল এলিমেন্টের সকল পদের মান যদি শূন্য হয়ে যায় তার নির্ণায়কটার মান কিন্তু সবসময়ের জন্য শূন্য হবে, ঠিক আছে। 2 নম্বর দেখলাম যে কোনো নির্ণায়কের সারিগুলোকে স্তম্ভতে যদি আমরা কনভার্ট করে নিই বা স্তম্ভগুলোকে সারিতে কনভার্ট করে নিই, তাহলে নির্ণায়কটার মান কিন্তু আনচেঞ্জ থাকবে, মানে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। পুরোপুরি চেঞ্জ করতে সমস্ত শ্রেণীগুলোকে সমস্ত সারি বানাতে হবে, আর সমস্ত সারিগুলোকে স্তম্ভ বানালে মানটা আনচেঞ্জ থাকে। এটা 2 নম্বর প্রপার্টি আমরা জানলাম, ঠিক আছে। নাম্বার 3 প্রপার্টিটা আমরা কী দেখলাম, যে কোনো নির্ণায়কের যে কোনো দুটো সারি বা স্তম্ভের যদি স্থান পরিবর্তন করা হয়, মানে ইন্টারচেঞ্জ করা হয়, তাহলে কিন্তু মানটা কী থাকে, কিন্তু একটা চিহ্ন তোমাকে চেঞ্জ করতে হবে। এখানে ধরো প্লাস রয়েছে, যখন তুমি ইন্টারচেঞ্জ করে নেবে যে কোনো দুটো সারিকে বা যে কোনো দুটো স্তম্ভে, তখন একটা মাইনাস তোমাকে দিতে হবে। আবার চেঞ্জ করো, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। যতবার চেঞ্জ করবে ততবার কিন্তু তোমাকে একটা করে চিহ্ন পরিবর্তন করে যেতে হবে। এভাবে আমরা কিন্তু যে কোনো স্তম্ভকে যে কোনো সারিকে ইন্টারচেঞ্জ করতে পারি, ঠিক আছে। নাম্বার 4, কোনো নির্ণায়কের যে কোনো দুটো সারি বা স্তম্ভ যদি একই হয়ে যায়, ঠিক আছে, যে কোনো দুটো সারি কিংবা যে কোনো দুটো স্তম্ভ যদি একই হয়ে যায়, তাহলে নির্ণায়কটা মান সবসময়ের জন্য কিন্তু 0 হবে। এটা আমরা 4 নম্বর প্রপার্টিতে দেখলাম। নাম্বার 5-এ কী দেখলাম, যে কোনো নির্ণায়কের একটা সারি বা স্তম্ভের প্রত্যেকটা পদকে যদি k ধ্রুবক দিয়ে গুণ করা হয়, তাহলে মানটা যেটা চেঞ্জ হবে সেটা কিন্তু নির্ণায়কটার যে মান ছিল তার আগের মানের k গুণের সঙ্গে গুণ হবে। আর এক্ষেত্রে যদি তুমি k গুণ করো কোনো নির্ণায়কের সঙ্গে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু গুণ হয় না, যে কোনো সারি বা যে কোনো স্তম্ভের সঙ্গে গুণ হবে, ঠিক আছে। 6 নম্বর প্রপার্টিতে কী দেখলাম, যে কোনো নির্ণায়কের একটা সারি বা যে কোনো একটা স্তম্ভের প্রত্যেকটা পদের সঙ্গে তুমি কিন্তু অন্য একটা সারি বা স্তম্ভের যে কোনো গুণিতকের যোগ বা বিয়োগ, কিন্তু যে কোনো নির্দিষ্ট গুণিতকের যোগ বা বিয়োগ তুমি করতে পারো, তাহলে নির্ণায়কটার মানে কোনো পরিবর্তন হয় না, এর মানটা কিন্তু সবসময় অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। আর ফাইনালি যেটা জানলাম সেটা হচ্ছে দুটি নির্ণায়কের গুণ সম্পর্কে। তো দুটি নির্ণায়কের গুণ ম্যাট্রিক্সের গুণের থেকে একটু আলাদা হয় না, প্রথম সারির সঙ্গে স্তম্ভগুলো গুণ করা হয় না, সারির সঙ্গে সারি গুণ করা হয়, ঠিক আছে। তাহলে প্রথম সারির সঙ্গে প্রথম সারি, দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় সারি, প্রথম সারির সঙ্গে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারির সঙ্গে প্রথম সারি, এভাবে গুণ করে আমরা এলিমেন্টগুলো কিন্তু পেয়ে থাকি, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারটি করার জন্য বা এই পার্টটি করার জন্য আমাদের এই কনসেপ্টগুলো জানলেই হয়ে যাবে। এরপর আমরা সমস্ত প্রবলেমগুলো কিন্তু খুব সহজেই এই কনসেপ্ট নিয়ে কিন্তু করতে পারি, ঠিক আছে। তাহলে এরপর আমরা অনুশীলনীতে চলে যাব। অনুশীলনীতে তোমার যে প্রবলেমগুলো রয়েছে তার বেশ কিছু প্রবলেম আমরা আজকেই করে নেব, ঠিক আছে। আর তার পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি প্রবলেমগুলো সলভ করবো, ঠিক আছে। তো চলো দেরি না করে আমরা সরাসরি অনুশীলনীতে যাই। তো চলো শুরু করি। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী MCQ আজকের ফার্স্ট প্রবলেম, কোশ্চেন নাম্বার 1। এখানে এই একটা ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে বলছে স্মল a বিলংস টু রিয়েল নাম্বার, এখানে প্লাস দিয়েছে, অর্থাৎ পজিটিভ রিয়েল নাম্বার হয় তবে মড a এর মান কী হবে, 4টা অপশনের মধ্যে কোনটা হবে সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখন মড a মানে কি, তোমাকে এই ম্যাট্রিক্সটা দিয়েছে, এই ম্যাট্রিক্সটার মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। এই ম্যাট্রিক্সের মানটা নির্ণয় করতে হবে তোমাকে নির্ণায়কের সাহায্যে বা ডিটারমিনেন্টের সাহায্যে, ঠিক আছে। তো চলো মানটা বের করি। মড a সমান মড অফ এই ম্যাট্রিক্সটা লিখে নাও 0 2a - 1 রুট ওভার অফ a 1 - 2a 0 2 রুট a মাইনাস রুট a 2 রুট a 0, ঠিক আছে। এখন এটাকে আমরা প্রথম
সারির সাপেক্ষে ফার্স্ট রোয়ের সাপেক্ষে বিস্তার করব। তাহলে প্রথমে দেখো 0 রয়েছে, তাহলে 0-র সঙ্গে তুমি যাই গুণ করবে আলটিমেটলি 0 হয়ে যাবে। তাহলে আমার এখান থেকে তোমরা সাইনটা যদি খেয়াল করে দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। তাহলে প্রথমটা তো 0 হয়ে গেল, তাহলে এটাকে তুমি আর গুণ করে লাভ নেই, তাহলে তোমার পরেরটাতে মাইনাস দিতে হবে। তো মাইনাস দিলাম, দিয়ে রইলো এলিমেন্ট 2a - 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই 2a - 1 যে স্তম্ভে যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে চাপা দিয়ে দাও। তাহলে তুমি কী পাচ্ছ দেখো, তাহলে থাকছে 1 - 2a, এখানে থাকছে 2√a মাইনাস রুটে, আর এখানে থাকবে 0, ঠিক আছে। এরপরে প্লাস সাইন দিয়ে নাও, এরপরে রুটে, এবার রুটের সাপেক্ষে করবো। তাহলে এই স্তম্ভটা এই সারিটা বাদ দিয়ে দাও, ক্লোজ করো। তাহলে পরে থাকছে 1 - 2a 0 মাইনাস রুটে মাইনাস 2√a, ঠিক আছে। এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে মাইনাস 2a - 1, ঠিক আছে। এটাকে ভেঙে নাও, তাহলে এটাতে 0 হয়ে যাচ্ছে, মাইনাস, আর এই মাইনাস এখানে গুণ করলে একটা মাইনাস পাবে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 2, আর রুটে এ হচ্ছে, তাহলে প্লাস 2a। এখানে প্লাস রুটে রাখো, তারপরে এটা যদি তুমি গুণ করে নাও, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস 2√a, এটা মাইনাস মাইনাসে প্লাস, 2 × 4, আর এ রুটে, আর এটা তো 0 হয়ে যাবে, ঠিক আছে। এটা গুণ করে নাও, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ মাইনাস 2 × 4, 4 স্কোয়ার হয়ে যাবে, আর এখানে আছে মাইনাস মাইনাসে প্লাস, তো এটা প্লাস 2a হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে গুণ করে নাও, তাহলে এটা হয়ে যাবে মাইনাস রুটে হয়ে যাবে a, আর এখানে হচ্ছে প্লাস 4, এখানে a থাকলেও এখানে রুটে a হয়ে যাবে আবার, ঠিক আছে। তাহলে আলটিমেটলি পাচ্ছ -4² প্লাস 2a মাইনাস 2a প্লাস 4², ঠিক আছে। তো এখানে +4² -4² কেটে নাও, এখানে 2a চলে যাচ্ছে, তাহলে অ্যান্সার পড়ে থাকছে 0, ঠিক আছে। তাহলে দেখো এই মড a এর মাধ্যমে 0 পাচ্ছ, যেটা তোমার অপশন বিতে রয়েছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। বি অ্যান্সারটা আমার ঠিকঠাক রয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, বিস্তার প্রত্যেকে করতে জানো। আমি এখানে প্রথম সারির সাপেক্ষে বিস্তারটা করলাম, অ্যান্সার 0 চলে এসছে, ঠিক আছে। চলো পরে কোশ্চেন যাওয়া যাক। এরপর কোশ্চেন নাম্বার 2 দেখো, কোনো নির্ণায়কের যে কোনো দুটো সারি বা স্তম্ভ যদি অভিন্ন হয়, অভিন্ন অর্থাৎ একই হয়, সমান হয়, তাহলে নির্ণায়কটির মান কী হবে। আমরা কিছুক্ষণ আগে কনসেপ্টের যখন আলোচনা করছিলাম তখনই দেখলাম যে দুটো স্তম্ভ কিংবা দুটো সারি যদি একই হয়ে যায়, তাহলে সেই নির্ণায়কটির মান কিন্তু সবসময় 0 হয়। এখন 0 কোন অপশান রয়েছে দেখো, এ বি সি কোনোটাই নেই না, তাহলে এখানে ডি অপশানটা ঠিকঠাক রয়েছে, এদের কোনোটি নয়, কারণ আমরা জানি দুটি স্তম্ভ দুটি সারি সমান হলে অ্যান্সার 0 হয়। 0 যেহেতু কোনো অপশানে নেই, তাহলে অপশান ডিটাই ঠিকঠাক রয়েছে, এদের কোনোটি নয়, ঠিক আছে। তাহলে 0 ইজ দ্য ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপর চলে যাই কোশ্চেন নাম্বার 3-তে। এখানে একটা নির্ণায়ক দিয়েছে, এর মান 0 হবে বলছে, তাহলে এ বি সি থাকবে সমান্তর প্রগতিতে, গুণোত্তর প্রগতিতে, বিপরীত প্রগতিতে, না এদের কোনোটি নয়, সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তো চলো একবার একটু লিখে নিই। এখানে এ বি, এ আলফা প্লাস বি, বি সি, বি আলফা প্লাস সি, এ আলফা প্লাস বি, বি আলফা প্লাস সি, এখানে রয়েছে 0 = 0, ঠিক আছে। তো এখানে এটাকে আমরা কিন্তু এই যে নির্ণায়কটি দিয়েছে, এটাকে আমরা সরাসরি বিস্তার করব না, একটু আমরা এখানে অপারেশন করে নেব, ঠিক আছে। আমরা যেখানে থার্ড রোটা রয়েছে, তৃতীয় সারিটা রয়েছে, এই তৃতীয় সারিটাকে আমরা এখানে অপারেশন একটু করে নেব, তারপরে আমরা বিস্তারটা করব, ঠিক আছে। কী অপারেশন করব দেখো এখানে, আর বাকি দুটো সারি যা আছে তাই লিখে নেব, এ বি, এ আলফা প্লাস বি, এটা রয়েছে বি সি, বি আলফা প্লাস সি, ঠিক আছে। আমি চেঞ্জ করছি R3টা, অর্থাৎ তৃতীয় সাইডে চেঞ্জ করছি, ঠিক আছে। কি চেঞ্জ করব না, R3 থেকে আমরা মাইনাস করব। কি মাইনাস করব না, প্রথম যে সারিটা রয়েছে এই প্রত্যেকটা এলিমেন্ট, প্রথম সারি প্রত্যেকটা এলিমেন্ট মানে প্রথম সারি সঙ্গে আমরা আলফা গুণ করব এবং দ্বিতীয় সারিটা যোগ করব, ঠিক আছে। আর সেই যোগফলটা আমরা এই রো 3 অর্থাৎ তৃতীয় সারি থেকে বিয়োগ করব, ঠিক আছে। তাহলে কী করলাম দেখো, প্রথম সারির সঙ্গে আলফা যোগ করব, তারপর দ্বিতীয় সাইডে যোগ করব, যোগ করে যেটা যোগফল হবে সেটা আমরা তৃতীয় সারি থেকে বিয়োগ করে নেব, ঠিক আছে। এইভাবে আমরা এই তৃতীয় সারিটাকে চেঞ্জ করব, ঠিক আছে, বা অপারেশন করব। এটা সময় 0 দেওয়া আছে, 0টা লিখে নিই, ঠিক আছে। এটা আমি এখানে করছি, ঠিক আছে। তো দেখো এখানে প্রথম সারিতে এলিমেন্ট রয়েছে এ, এর সঙ্গে আমাকে আলফা গুণ করতে হবে, তাই না। তাহলে হয়ে যাবে এ আলফা। আচ্ছা, প্রথমে R3টা লিখতে হবে, তাহলে R3টা রয়েছে আমার ই আলফা প্লাস বি, তাই না। R3টা প্রথম লিখতে হবে, সেখান থেকে মাইনাস করতে হবে। কি মাইনাস করব, সেখান থেকে মাইনাস করতে হবে প্রথম রো যে এলিমেন্ট রয়েছে তার সঙ্গে আলফা গুণ, তাহলে প্রথম রোয়ের এলিমেন্ট রয়েছে এ, এর সঙ্গে আলফা গুণ, তাহলে এ আলফা প্লাস দ্বিতীয় রোয়ের এলিমেন্টটা যোগ, তাহলে দ্বিতীয় রোয়ের এলিমেন্ট কত রয়েছে, বি রয়েছে, তাহলে এর সঙ্গে একটা বি যোগ করা হবে, ওকে। একই রকমভাবে এখানে তুমি দেখে নাও, প্রথমে এই তৃতীয় যেটা সারি এলিমেন্ট সেটা লিখে নাও আগে, বি আলফা প্লাস সি, সেখান থেকে মাইনাস করতে হবে। কি মাইনাস করবে না, প্রথম সারিতে যে এলিমেন্ট রয়েছে তার সঙ্গে আলফা গুণ, তাহলে এখানে বি রয়েছে, তাহলে বি আলফা প্লাস সেকেন্ড যে সারির এলিমেন্টটা সেটা লিখতে হবে প্লাস দিয়ে, তাহলে এখানে সি হলো, সেখান থেকে এটা মাইনাস করতে হবে। আর এখানে রয়েছে 0,
তাহলে জিরোটা আগে লিখে নিই, মাইনাস সেখান থেকে করতে হবে, এখানে আলফা গুণ করে নাও, তাহলে এ আলফা প্লাস বি হচ্ছে ফার্স্ট রোয়ের এলিমেন্ট, সেখান থেকে আলফা গুণ হয়ে গেল, প্লাস সেখান থেকে যোগ করতে হবে তোমার এই বি আলফা প্লাস সিটা, এই পুরোটা তোমাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো এটা একটু বেরিয়ে গেল, তো যাই হোক এটা আমার তৃতীয় স্তম্ভ বলে, হ্যাঁ একটু তোমার ঠিকঠাক করে নেবে। তাহলে এখানে আমি কী পাচ্ছ দেখো, এখানে এটা তো কেটে যাচ্ছে, এটাও কেটে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কী পড়ে থাকছে, এ বি, এ আলফা প্লাস বি, এগুলো হচ্ছে প্রথম সারি এলিমেন্টগুলো, দ্বিতীয় সারি এলিমেন্ট তুমি পাচ্ছ এখানে বি সি, বি আলফা প্লাস সি, আর এখানে কেটে যে জিরো থাকছে, এখানে জিরো থাকছে, আর এখানে এটা পড়ে থাকবে মাইনাস এ আলফা প্লাস বি ইন্টু আলফা প্লাস বি আলফা প্লাস সি, এটা পড়ে থাকবে, ঠিক আছে। এটা সমান জিরো দেওয়া আছে। এরপরে দেখো তৃতীয় সারির তুমি দুটো এলিমেন্ট জিরো পেয়ে গেছো এবং একটা এলিমেন্ট এরকম এসছে, এরপর আমরা তৃতীয় সারির সাপেক্ষে এটাকে বিস্তার করব, ঠিক আছে। তো বিস্তার করলে প্রথমটা তো জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো সাপেক্ষে বিস্তার করলে লাভ নেই, তাহলে তৃতীয় এটার সঙ্গে বিস্তার করলেই হবে, তাহলে মাইনাস এ আলফা প্লাস বি ইন্টু আলফা প্লাস বি আলফা প্লাস সি, এবং এটা যে স্তম্ভে রয়েছে সেই স্তম্ভ এবং সেই সারি এটা বাদ দিয়ে তাহলে কী পড়ে থাকছে তোমার এ বি বি সি, ঠিক আছে। এটা সমান জিরো দেওয়া আছে, এটাকে বিস্তার করে নাও, তাহলে মাইনাস এ আলফা প্লাস বি ইন্টু আলফা প্লাস বি আলফা প্লাস সি, আর এখানে থাকছে তোমার এসি মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু জিরো, ওকে। আচ্ছা, এরপর এখান থেকে দেখো এই মাইনাসটা ডান দিকে কনভার্ট করো না, তাহলে কী পড়ে থাকবে এ আলফা প্লাস বি ইন্টু আলফা প্লাস বি আলফা প্লাস সি, ঠিক আছে, এটা ইন্টু এসি মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এখন দেখো এই দুটো পদের গুণফল তোমার জিরো দিয়েছে, তাহলে দুটো পদের মধ্যে হয় এটা সমান জিরো হবে, নাহলে এটা সমান জিরো হয়ে যাবে। এখন এটা সমান যদি জিরো করি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এসি মাইনাস বি স্কোয়ার সমান যদি জিরো করি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, তাই না, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি পাচ্ছি। তো তোমরা প্রত্যেকেই জানো যে এ বি সি, ঠিক আছে, এই এবিসি যদি গুণোত্তর প্রগতি থাকে তাহলে বি স্কোয়ার সমান এসি লেখা যায়, ঠিক আছে। আবার যদি সমান্তর প্রগতিতে থাকতো তাহলে আমরা টু বি সমান এ প্লাস সি পেতাম, তাই তো, যদি সমান্তর প্রগতিতে থাকতো তাহলে টু বি সমান এ প্লাস সি পেতাম। আর এবিসি যেহেতু আমার গুণোত্তর প্রগতিতে রয়েছে এই জন্য আমরা বি স্কোয়ার সমান এসি পাচ্ছি, তোমরা প্রত্যেকে জানো বি স্কোয়ার সমান এসি এলে গুণোত্তর প্রগতিতে এবিসি থাকে, ঠিক আছে। তাহলে এখানে বি স্কোয়ার সমান এসি পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার যে এ বি সি এখানে গুণোত্তর প্রগতিতে রয়েছে, এটা তোমাদের অপশন বিতে রয়েছে, ঠিক আছে। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। কোশ্চেন নাম্বার 4, এখানে একটা নির্ণায়ক দিয়েছে, এর ভ্যালুটা 0, তাহলে সমীকরণটি একটা বীজ -9 হলে অপর বীজ দুটা কী কী হবে সেটা তোমাকে চাইছে। তো চলো আগে নির্ণায়কটা বিস্তার করে নিই। এখানে দেওয়া আছে x 3 7 2 x 2 7 6 x, এটা সমান 0 দেওয়া আছে। তো বিস্তারটা করে নিই, আর প্রথম সারির সাপেক্ষে বিস্তারটা করে নেবে। এখানে তাহলে এক্সকে রাখো, তাহলে এক্সে রাখলে এক্স যে স্তম্ভে যে সারির সঙ্গে রয়েছে সেগুলো চাপা দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে এক্স 2 6 এক্স। এখানে -3কে রাখো, 3 যে স্তম্ভের সঙ্গে যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে চাপা দাও, তাহলে তুমি কী কী পাবে, এখানে 2 2 7 এক্স, ঠিক আছে। এরপরে চলে যাও 7কে চাপা দাও, তাহলে 7 যে স্তম্ভে যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে বাদ দিলে তুমি পাবে এখানে 2x 7 6, ঠিক আছে। ডান দিকে তো 0 বলে দেওয়া আছে, এটাকে তুমি একটু ভেঙে নাও, এক্সকে রাখো, এটা গুণ করলে তুমি x স্কোয়ার -12 পাবে, -3কে রাখো, এটা 2x -7 দুগুণে 14 পাবে, এখানে 7কে রাখো, তাহলে 6 দুগুণে 12 -7x পাবে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x³ -12x -3 দুগুণে 6x প্লাস 3 14 42, এখানে 7 12 84 নাকি, হ্যাঁ 7 12 84 -7 7 49x ইকুয়ালস টু 0 পাবে, ঠিক আছে। এটাকে সিম্পলিফাই করলে x³ এখানে 12x আর 6x 18x হয়ে যাবে, এখানে 49, তাহলে 49 আর 18 নাকি, তাহলে এখান থেকে 9 8 17, 5 1 6 67 নাকি, 67, তাহলে -67x হবে। আর এখানে 42 আর 84 রয়েছে নাকি, 42 আর 84, এখান থেকে তুমি 6 8 4 12 126 পাবে, তাহলে প্লাস 126 ইকুয়ালস টু 0। এটাকে মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে তোমাদেরকে। তো তার আগে তুমি দেখো এখানে যে একটা বীজ -9 বলে দেওয়া আছে, তাহলে একটা বীজ -9 অর্থাৎ আমি x ইকুয়ালস টু -9 এক্ষেত্রে পাবো, ঠিক আছে। একটা বীজ বলছে -9 হবে, তাহলে x ইকুয়ালস টু -9 আসবে একটা, তাহলে x ইকুয়ালস টু -9 এলে -9কে যদি আমি এদিকে নিয়ে আসি, x ইকুয়ালস টু x + 9 ইকুয়ালস টু 0 হবে, তাই না। -9কে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে x + 9 ইকুয়ালস টু 0 হবে। এখন তোমরা ক্লাস 9-এ যেভাবে উৎপাদক বিশ্লেষণ করতে সেভাবেই করো, x + 9 আর x + 9 তিনবার লিখে নাও, যেহেতু এখানে কিউব রয়েছে, ঠিক আছে। এরপর অ্যাডজাস্ট করে নাও, এখানে x² দাও, তাহলে x² x³ ঠিক আছে। আর এখানে থাকছে তোমার 9x নাকি, এখানে এক লাইন যদি করি x³ হলো, আর এখানে এটা হয়ে যাচ্ছে 9x², তাহলে এখানে x² টার্মস নেই, সেটাকে আউট করতে হবে, তাহলে এখানে আমি
-9x গুণ করবো, তাহলে এখানে কী হয়ে যাবে 9x আর x, এখানে -9x স্কোয়ার হবে, তাহলে দেখো এক্স স্কোয়ার টার্মসটা আমার অলরেডি আপনি উঠে যাবে। ঠিক আছে, তাহলে -9x আর এখানে 9, তাহলে কত হয়ে যাবে -81x। ঠিক আছে, আচ্ছা এখানে -81x তো নেই, আমার এখানে -67x, তাহলে দেখো কটা এক্স আমাকে প্লাস করতে হবে, 21 থেকে 67 বাদ দিয়ে দাও, তাহলে 7 4 11 আর 7 14টা নাকি, তাহলে এখানে আমার গুণ করতে হবে -14, মাইনাস না এখানে +14। ঠিক আছে, তাহলে +14x আর এখানে 81xে থাকবে -67x। ঠিক আছে, এবারে 14 আর 9 গুণ করলে কত হবে, 9 4 9 36, 6 হাতে আর 3, 9 1 9 আর 3 12, মানে 126টা চলে এসছে। ঠিক আছে, এইভাবেই তোমরা ক্লাস 9-এ কিন্তু মধ্যসব বিশ্লেষণ করতে। ঠিক আছে, সেভাবেই করলাম। তাহলে এখানে x + 9 থাকলো, 3 বার না লিখে একবার লিখো, আর যেগুলো পড়ে আছে x² - 9x + 14 = 0। এবার এটাকে আবার তোমাকে মধ্যসব বিশ্লেষণ করতে হবে, তো করে নাও। x + 9 এটাকে ভেঙে নাও, কত কত ভাঙবে 14 নাকি, 7 × 14, 7 9 ভেঙে নাও, তাহলে 7 2 এখানে -7x -2x + 14 = 0। তাহলে এখান থেকে x + 9 এখানে কমন নিয়ে নাও x, তাহলে x - 7, এখানে -2 কমন নাও, তাহলে x - 7 = 0। ওকে, তাহলে x + 9 x - 7 x - 2 = 0। তাহলে এখান থেকে তুমি তিনটা বীজ কী পাবে, একটা x = -9 পাবে, x - 7 = 0 করলে x = 7 একটা পাবে, আর x - 2 = 0 করলে x = 2 পাবে। তাহলে একটা বীজ তো -9 অলরেডি অঙ্কে তোমাদের বলে দেওয়া ছিল, তাহলে অন্য দুটো বীজ কী হচ্ছে, একটা 7 হচ্ছে, একটা 2 হচ্ছে। দেখো কোন অপশানে রয়েছে, 7 এবং 2, যেটা তোমার অপশান সিতে রয়েছে। ঠিক আছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 5। মনে করো A = aij হলো 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং mod of A = -7। তাহলে A11 ক্যাপিটাল A21 a স্মল 12 A22 A13 A23 এর মান হবে, যেখানে aij হলো a স্মল aij এর সহ উৎপাদক। তাহলে -7 7 0 49 কী হবে সেটা তোমার দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা aij। ঠিক আছে, এর অর্ডারটা হচ্ছে 3x3। ওকে, তাহলে আমরা যদি দেখি যে 3x3 ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কী কী হয়, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, তাই তো একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্সটার এলিমেন্টগুলো এইরকমই হয়। ঠিক আছে, এখন দেখো এখানে বলে দেওয়া আছে যে স্মল aij এর সহোৎপাদক হচ্ছে ক্যাপিটাল aij, তাহলে A11 এর সহোৎপাদক কী হবে, A11 এর সহোৎপাদক হবে A12, অর্থাৎ স্মল এগুলো ক্যাপিটালে, এখানে হবে A13। তাহলে প্রত্যেক এলিমেন্টগুলো এইভাবে এর সহ উৎপাদকগুলো কিন্তু এখানে তোমাদের হবে, সে কথাটা বলছে। ঠিক আছে, তাহলে এই যেটা দেওয়া আছে এখানে, এটার মানটা এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে সেটা নির্ণয় করতে হবে। আর যেটা একটু লিখে নিই, A11 A ক্যাপিটাল A21 প্লাস স্মল A12 ক্যাপিটাল A22 প্লাস ক্যাপিটাল A, সরি এটা স্মল এ হবে, হ্যাঁ, স্মল A13 আর ক্যাপিটাল A23। ঠিক আছে, এটার মানটা তোমাকে চাইছে। ঠিক আছে, এখন A11 A12 A13 এই এলিমেন্টগুলো কোনগুলো, দেখো প্রথম সারির এলিমেন্টগুলো রয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম সারির এলিমেন্টগুলোর সঙ্গে কী গুণ রয়েছে, দেখো A21 কী হবে, এটার সহ উৎপাদক, তাই না, A22 এটার সহ উৎপাদক, A23 এটার সহ উৎপাদক। তাহলে দেখো প্রথম সারির এলিমেন্টগুলোর সঙ্গে দ্বিতীয় সারির এলিমেন্টগুলোর সহ উৎপাদকের গুণফলের যোগফল এখানে কত হবে সেটা বের করতে বলছে। ঠিক আছে, তো এটা সবসময় কিন্তু 0 হবে, তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, প্রথম সারির এলিমেন্টগুলোর সঙ্গে যদি প্রথম সারির সহ উৎপাদক, মানে প্রথম সারির যে এলিমেন্টগুলো রয়েছে এদেরই যদি সহ উৎপাদকগুলো গুণফলের যোগফল যদি বলতো, তাহলে সেটা মড এর সাথে সবসময় সমান হতো। ঠিক আছে, আবার কথাটা বলি, প্রথম সারির যে এলিমেন্টগুলো রয়েছে এদের সহ উৎপাদকগুলোর সঙ্গে গুণ করে তাদের যোগফল যদি বলতো, তাহলে এই মড এর যে মানটা দেওয়া আছে এটা -7, সেই -7-এর সাথে সমান হতো। কিন্তু যেহেতু প্রথম সারির এলিমেন্টগুলোর সঙ্গে দ্বিতীয় সারির এলিমেন্টগুলোর সহ উৎপাদক গুণফলের সমষ্টি এখানে বলছে, তাহলে অ্যান্সার কিন্তু 0। প্রথম সারির সাপেক্ষে যদি তৃতীয় সারি সহ এলিমেন্টগুলোর সহ উৎপাদকের গুণফল যোগফল বলতো, তবু কিন্তু 0 আসতো। যে সারি কথা বলছে সেই সারি সহ উৎপাদকগুলো গুণফলের যোগফল আসে ওই মড এর সাথে সমান হবে, না হলে অন্যান্য সারির সঙ্গে যদি গুণ করো বা অন্যান্য স্তম্ভের সঙ্গে গুণ করো, তাহলে অ্যান্সার কিন্তু 0 আসবে। ঠিক আছে, এই কথা তোমাদেরকে মনে রাখতে হবে। আমি একটু এখানে লিখেও দিচ্ছি, তোমরা এখানে একটু দেখে নাও যে যদি কোনো সারির পদগুলোকে সেই সারিরই
সেই সারির সহ উৎপাদক দিয়ে, ঠিক আছে, সহ উৎপাদক দিয়ে গুণ করে যোগ করা হলে কি বললাম, যোগ করা হলে কি হবে, যোগ করা হলে তাহলে তার মান মড এ মানের অর্থাৎ নির্ণায়কটির মানের সমান হয়। আদারওয়াইজ প্রত্যেক ক্ষেত্রে বা অন্যান্য যদি সারির এলিমেন্টগুলোর সহোৎপাদক দিয়ে গুণ করতে বলা হয়, গুণফলের সমষ্টি যদি বলা হয়, তাহলে সবসময় অ্যান্সার কিন্তু তোমরা 0 পাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমার অপশান সিটা ঠিকঠাক রয়েছে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে 0 পাবে তুমি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6, নিচের প্রদত্ত বিবৃতিগুলির কোনটি সত্য? অপশান এতে দিয়েছে কোনো নির্ণায়ক প্রত্যেকটা পদকে একটা ধ্রুবক রাশি দ্বারা গুণ করা হলে নির্ণায়কটিকে ওই ধ্রুবক রাশি গুণিতক হবে না, ওই ধ্রুবক রাশি গুণিতক ওই ধ্রুবক রাশির ঘনের সাথে গুণিতক হয়। যেমন ধরো একটা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে ধরো কে গুণ করা আছে, ঠিক আছে, এই একটা ম্যাট্রিক্স প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কে গুণ করা আছে, এখন কে তুমি যদি বাইরে বের করো তাহলে দেখো কে কিউব হিসেবে বাইরে আসে, প্রথম সারি থেকে কে কমন নিলে, দ্বিতীয় সারি থেকে কে কমন নিলে, তৃতীয় সারি থেকে কে কমন নিলে, তবেই কেটা কিন্তু সম্পূর্ণরূপে বাইরে আসে, তাহলে সেটা কি কে এর গুণিতক হলো না, কে কিউব গুণিতক হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। অপশান বিতে একটা দ্বিতীয় ক্রমের ও একটা তৃতীয় ক্রমের নির্ণায়ক সরাসরি গুণ করা যায়, এটা তো সম্ভব নয়। যদি সেকেন্ড অর্ডারের কোনো একটা নির্ণায়ক হয় তাহলে একটা সেকেন্ড অর্ডারের নির্ণায়কের সঙ্গেই কিন্তু আমরা গুণ করতে পারবো, ঠিক আছে, কোনো দিনই আমি কিন্তু সেকেন্ড অর্ডারের একটা নির্ণায়কের সঙ্গে একটা তৃতীয় ক্রমের একটা নির্ণায়ক গুণ করতে পারি না, ঠিক আছে, তাহলে এটাও মিথ্যা। সিতে কোনো নির্ণায়কের একটা সারির প্রত্যেকটা পদের সঙ্গে অপর কোনো সারির পদগুলির নির্দিষ্ট গুণিতক পরপর যদি যোগ করা হয় তাহলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে, হ্যাঁ এটা ঠিক, এই কথাটা কিন্তু বা এটা আমরা কনসেপ্টের কাছেই কনসেপ্ট যখন আলোচনা করছিলাম সেখানে আমরা দেখলাম যে কোনো একটা নির্দিষ্ট সারির সঙ্গে তুমি নির্দিষ্ট গুণিতক যদি পরপর যোগ করো তাহলে নির্ণায়কটার মানে কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, তাহলে এটা সত্য বলছে। আর অপশান ডিতে যেটা বলছে দুটো নির্ণায়ক এখানে দিয়েছে, নির্ণায়ক দুটো অভিন্নভাবে শূন্য নয়, তো এটা তো নয়, ঠিক আছে, এটা যদি তুমি সিম্পলিফাই করে দেখো তাহলে এটার সঙ্গে তুমি সমান হয়ে যাবে, ঠিক আছে, তাহলে অপশান সিটা এখানে ঠিকঠাক রয়েছে বা এটাই সত্য হচ্ছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। এরপর কোশ্চেন নাম্বার 7, এখানে দেওয়া আছে পি ল্যামডা টু দি পাওয়ার 4 প্লাস পি ল্যামডা কিউ প্লাস আর ল্যামডা স্কোয়ার প্লাস এস ল্যামডা প্লাস টি ইকুয়ালস টু, এখানে একটা নির্ণায়ক দিয়েছে হয় যেখানে পি কিউ আর এস টি হলো কনস্ট্যান্ট ধ্রুবক, তাহলে টি এর মানটা কী হবে এগুলোর মধ্যে সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা ল্যামডা মানটা যদি 0 পুট করি তাহলে টি এর মানটা কিন্তু এখান থেকে আমরা পেতে পারি, ঠিক আছে, তাহলে এখানে লিখে নিই, দেওয়া আছে পি ল্যামডা টু দি পাওয়ার 4 প্লাস কিউ ল্যামডা কিউ প্লাস আর ল্যামডা স্কোয়ার প্লাস এস ল্যামডা প্লাস টি ইকুয়ালস টু যে নির্ণায়কটা দেওয়া আছে সেটি হচ্ছে ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা ল্যামডা মাইনাস 1 ল্যামডা মাইনাস 3, আর এখানে রয়েছে ল্যামডা মাইনাস 1 মাইনাস 2 ল্যামডা ল্যামডা মাইনাস 4 ল্যামডা মাইনাস 3 ল্যামডা প্লাস 3, এখানে হচ্ছে 3 ল্যামডা, ঠিক আছে। আমরা কী করবো, আমরা উভয় পক্ষে ল্যামডা ইকুয়ালস টু 0 পুট করবো, ঠিক আছে, বসিয়ে পাই, তাহলে উভয় পক্ষে তুমি পুট করো ল্যামডা ইকুয়ালস টু 0, তাহলে 0 পুট করলে কী হবে, এটা দেখো 0 হয়ে যাবে, এটাও 0 এটাও 0 এটা 0, এখানে তাহলে টি পড়ে থাকবে, ঠিক আছে। আর এদিকে দেখো এখানে ল্যামডার সময় 0 পুট করলে এটা 0 হয়ে যাচ্ছে, এখানে থাকবে -1, এখানে থাকবে -3, ঠিক আছে, এখানে থাকবে -1, এখানে থাকবে 0, এটাতে -4, এখানে -3, এখানে 3 থাকবে আর এখানে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এই নির্ণায়কটা তুমি যদি ভেঙে নাও, বিস্তার করে নাও, তাহলে তুমি দেখো টি এর মানটা পেয়ে যাবে। তো চলো এটাকে বিস্তার করে নিই, এখানে আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করব, ঠিক আছে, তো প্রথম সারির সাপেক্ষে বিস্তার করলে একবার চিহ্নগুলো খেয়াল করো না, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে, তো প্রথম সারির সাপেক্ষে করলে এখানে 0-র সঙ্গে তুমি যাই গুণ করে 0 হয়ে যাবে, তাহলে সরাসরি এখানে আমি মাইনাস চিহ্নটা দিয়ে এখানে -1 থাকে, প্রথম সারির দ্বিতীয় এলিমেন্ট থেকে শুরু করছি, ঠিক আছে, তাহলে এখানে -1কে চাপা দিয়ে দাও, এই যে স্তম্ভের সঙ্গে রয়েছে যে সারির সঙ্গে রয়েছে সেগুলো বাদ দাও, তাহলে -1 -4 এখানে -3 এখানে 0 পড়ে থাকবে, ঠিক আছে। এখন প্লাস সাইন ইউজ করো, এখানে থাকবে -3 এলিমেন্টে রয়েছে, -3 যে স্তম্ভের সঙ্গে যে সারির সঙ্গে রয়েছে সেগুলো বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে -1 0 -3 3, ওকে। এরপরে এটা -1 -1 +1 হয়ে যাচ্ছে, এটাকে ভেঙে নাও, এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা মাইনাস দাও, মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12 হচ্ছে, আর এখান থেকে -3 থাকছে, আর এটাকে ভেঙে নাও, তাহলে এটা -3, এটাতে হয়ে যাচ্ছে 0,
তাহলে থাকছে এখান থেকে -12 আর মাইনাস মাইনাসে +9, তাহলে এখান থেকে তুমি -3 পাবে। তাহলে দেখো আলটিমেটলি তুমি টি সমান পাচ্ছ -3। তাহলে টি ইকুয়ালস টু -3 কোন অপশানে রয়েছে দেখো, এখানে টি ইকুয়ালস টু -3 রয়েছে অপশান এতে, ঠিক আছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 8, যদি 0 <= θ <π/2 এবং এখানে একটা নির্ণায়ক দিয়েছে এটা সমান 0 হয়, তবে থিটার মান কী কী হতে পারে সেটা তোমাকে এখান থেকে নির্ণয় করতে হবে। তো চলো ওই নির্ণায়কটা এখানে আমি একটু লিখে নিই। 1 + sin² θ, এখানে রয়েছে cos² θ, এখানে 4 sin4 θ, এখানে হচ্ছে sin² θ, 1 + cos² θ, 4 sin4 θ, এখানে রয়েছে sin² θ, cos² θ আর 1 + 4 sin4 θ, ঠিক আছে। এটা সমান 0। ওকে, তো আমরা এখানে দুটো অপারেশন করব, ঠিক আছে। কি করব না, আমরা 2 নম্বর যে সারিটা রয়েছে সেই সারিটা চেঞ্জ করব। কীভাবে চেঞ্জ করব না, 2 নম্বর সারি থেকে মানে দ্বিতীয় সারি থেকে আমরা প্রথম সারিটা বাদ দিয়ে 2 নম্বরটা চেঞ্জ করব। তাহলে প্রথম সারিটা যা আসে তাই লিখে নিই, 1 + sin² θ cos² θ, প্রথম সাইডে যা আছে তাই রাখবো, ঠিক আছে। এরপরে দ্বিতীয় সাইডে চেঞ্জ করবো। দ্বিতীয় সাইডে কীভাবে চেঞ্জ করবো, এই যে এখানে লিখলাম যে ρ2 - ρ1, অর্থাৎ sin² θ মাইনাস এটা, তাহলে এটা 1 - sin² θ হয়ে যাবে, ঠিক আছে। এখানে লিখে না 1 + cos² θ মাইনাস cos² θ। দেখো দ্বিতীয় সারি এলিমেন্টটার সঙ্গে প্রথম সারি এলিমেন্টটা বিয়োগ করলাম, যেখানে অপারেশনটা এখানে লিখে রেখেছি। এখানে আছে 4 sin4 θ মাইনাস 4 sin4 θ, ঠিক আছে। এরপরে যে ρ3 রয়েছে মানে তৃতীয় সারি রয়েছে সেটাও চেঞ্জ করব। কীভাবে চেঞ্জ করব না, সেটা আমরা চেঞ্জ করব r3 - r1, অর্থাৎ তৃতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করে চেঞ্জ করব, ঠিক আছে। তো এখানে sin² θ, সেখান থেকে মাইনাস করবো ρ1, অর্থাৎ প্রথম সারিতে দেখো রয়েছে 1 + sin² θ, তাহলে -1 - sin² θ হয়ে যাবে। এখানে রয়েছে cos² θ, সেখান থেকে মাইনাস করব আর প্রথম সারি অর্থাৎ এলিমেন্ট রয়েছে cos² θ, আর এখান থেকে 1 + 4 sin4 θ, সেখান থেকে মাইনাস করতে হবে 4 sin4 θ, ঠিক আছে। তাহলে এই অপারেশনগুলো দুটো অপারেশন এখানে আমি করলাম, ঠিক আছে। এরপর একটু সিম্পলিফাই করে নাও, আর এটা ইকুয়ালস টু 0 দেওয়া আছে, ইকুয়ালস টু 0টা আমি একটু নিচে লিখলাম, ঠিক আছে। তাহলে থাকছে এখানে 1 + sin² θ, এখানে cos² θ, এখানে 4 sin4 θ, আর এখানে কি পড়ে থাকছে দেখো, এখানে থাকবে sin² θ কেটে যাচ্ছে, এখানে -1 cos² θ কাটলো +1, এখানে 4 sin² θ 4 sin4 θ কাটলে 0 পড়ে থাকবে, আর এখানে এটা কেটে যাচ্ছে তাহলে থাকছে -1, এটা কেটে যাচ্ছে 0, আর এটা কেটে গেলে থাকবে 1, ঠিক আছে। এরপরে চলো এটাকে আমরা বিস্তার করব প্রথম সারির সাপেক্ষে, ঠিক আছে। তাহলে 1 + sin² θ এলিমেন্টটা রাখলাম, ঠিক আছে। এখন এটাকে যদি ক্লোজ করে না, তাহলে এখানে পড়ে থাকছে 1 0 0 1 মাইনাস cos² θ যে স্তম্ভের সঙ্গে যে সারির সঙ্গে রয়েছে সেগুলো ক্লোজ করে না, তাহলে পড়ে থাকবে -1 0 -1 1, আর এখানে দেখো 4 sin4 θ, ঠিক আছে। এবার যে স্তম্ভে যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে ক্লোজ করে না, তাহলে এখানে পাবে -1 1 -1 0, ঠিক আছে, ইকুয়ালস টু 0 তো দেওয়াই আছে। তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ 1 + sin² θ, এটা গুণ করলে 1 -0 হয়ে যাবে। এখানে মাইনাস cos² θকে দেখো, এটা গুণ করলে তুমি পাবে -1, আর এটা তো 0 হয়ে যাবে। এখানে দেখো 4 sin4 θকে, তাহলে এখানে গুণ করলে এটা 0 হয়ে যাবে, আর এটা মাইনাসে +1 ইকুয়ালস টু 0, মানে আলটিমেটলি তুমি কী পাচ্ছ 1 + sin² θ, আর এখানে এটা মাইনাসে প্লাস cos² θ, আর এটা হয়ে যাবে 4 sin4 θ ইকুয়ালস টু 0, ওকে। তো এখানে আর 1 + sin² θ + cos² θ এটা সমান 1 লিখতে পারি, তাহলে 4 sin4 θ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 4 sin4 θ, এই 1 1 2কে এদিকে পাঠিয়ে না, তাহলে -2 হয়ে যাবে। তাহলে sin4 θ সমান আছে -2/4, তাহলে এখান থেকে থাকছে -1/2, তাহলে sin4 θ সমান মাইনাস sin 1/2কে আমরা sin π/6 লিখতে পারি, তাহলে sin π/6 পাচ্ছ তুমি, ঠিক আছে। এখন দেখো এই sin4 θকে আমরা দুভাবে লিখব, ঠিক আছে। একভাবে আমরা লিখতে পারি এটাকে sin 2 × π/2 π/6, অর্থাৎ π + π/6 আকারে লিখতে পারি। আবার এটাকে sin4 θকে লিখব sin ×
4 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 6 আকারে, ঠিক আছে। তাহলে এখান থেকে সাইন অফ 4 থিটা সমান কী হয়ে যাবে, এখানে 2 কেটে না, তাহলে এখানে থাকছে তোমার পাই প্লাস পাই বাই 6 মানে হয়ে যাবে তোমার 7 পাই বাই 6, ঠিক আছে। সরি, এটা 4 থিটা সমান 7 পাই বাই 6, তাহলে এখান থেকে থিটা সমান তুমি পাবে 7 পাই, আর এখানে 4টা পাঠিয়ে না, তাহলে এখানে 24 পাবে, ঠিক আছে। একই রকমভাবে এখানে 4 থিটা সমান এখানে পাবে, এটাকে না 2 দুগুণে 4 হচ্ছে, তার 2 পাই মাইনাস পাই বাই 6, তাহলে এখানে হচ্ছে 4 পাই বাই 6, তাহলে এখান থেকে থিটা সমান কী হবে, থিটা সমান হচ্ছে 4 পাই, আর এটা 4টে দিকে চলে গেলে 4 × 24 হয়ে যাবে। তাহলে থিটার দেখো ভ্যালুগুলো তুমি কী কী পাচ্ছ, থিটার ভ্যালু একটা পাচ্ছ 7 পাই বাই 24 পাচ্ছ, আরেকটা হচ্ছে 4 পাই বাই 24 হচ্ছে, ঠিক আছে। সরি, এটা 11 পাই হয়ে যাবে, ঠিক আছে। 11 পাই হবে, ঠিক আছে। 6 দুগুণে 12 পাই মাইনাস পাই মানে 11 পাই বাই 6, এখানে 11 পাই বাই 24, যেটা তোমাদের অপশান এতে রয়েছে, ঠিক আছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 9, এখানে একটা ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে বলছে যেখানে 0 লেস দেন অর ইকুয়াল টু থিটা লেস দেন অর ইকুয়াল টু পাই, অর্থাৎ থিটাটা 0 থেকে 2 পাইয়ের মধ্যে থাকছে, তাহলে এই মড এর সমান 0 হবে না মড এটা বিলংস করবে টু ইনফিনিটিভ 2 to 4 না ক্লোজ ইন্টারভ্যাল 2 to 4 কী হবে, তাহলে মড এটাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা এই ম্যাট্রিক্সটা নির্ণয় করবো, তারপরে দেখবো সেটা কোন সীমার মধ্যে থাকছে, ঠিক আছে। তাহলে মডে অর্থাৎ মড অফ এই ম্যাট্রিক্সটা 1 সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 1 সাইন থিটা, আর এখানে আছে -1 মাইনাস সাইন থিটা 1, ঠিক আছে। তো আমরা এখানে সিম্পলি প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে নেব, তাহলে এখানে 1কে রাখলাম, স্তম্ভ এই সারিটা বাদ দিয়ে দাও, তাহলে 1 সাইন থিটা মাইনাস সাইন থিটা 1, ঠিক আছে। মাইনাস সাইন থিটাকে রাখলাম প্রথম সারি দ্বিতীয় এলিমেন্ট, এই স্তম্ভ এই সারি বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে মাইনাস সাইন থিটা, এখানে থাকবে সাইন থিটা, এখানে -1, এখানে 1, ঠিক আছে। এরপরে 1কে রাখলাম, তাহলে এই সারি এই স্তম্ভ এই সারি বাদ দিয়ে দাও, তাহলে তোমার পড়ে থাকছে না এই সারি এই স্তম্ভ বাদ যাবে, সরি এই সারি স্তম্ভ বাদ যাবে, তাহলে থাকছে মাইনাস সাইন থিটা, আর এখানে থাকবে 1, এখানে -1, এখানে মাইনাস সাইন থিটা, ঠিক আছে। তো এরপর এটাকে ভেঙে নাও, 1 থাকলো, এখানে 1 1 1 হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে থাকবে মাইনাস সাইন থিটা ইন্টু এটা মাইনাস সাইন থিটা, আর এখানে হচ্ছে প্লাস সাইন থিটা, ঠিক আছে। এটা আমার কেটে যাবে, আর এখানে +1 থাকলো, এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে +1, ঠিক আছে। এটাকে ভেঙে না খুলে না বন্ধনীগুলো খুললে এখানে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা পাবে তুমি, এটা তো কেটে গেল, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, আর এখানে থাকছে সাইন স্কোয়ার থিটা +1, ঠিক আছে। আচ্ছা, আলটিমেটলি এখান থেকে পাচ্ছ 2 + 2 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তো 2টা কমন নিয়ে নাও, তাহলে 2 1 প্লাস সাইন স্কোয়ার থিটা থাকবে, 2 কমন নিলে 2 × 1 প্লাস সাইন স্কোয়ার থিটা থাকবে। এখন এরপর দেখো, আমরা প্রত্যেকেই জানি সাইন থিটার যে ভ্যালুগুলো থাকে, থিটার যে কোনো মানের জন্য সাইন থিটা সবসময় কিন্তু -1 থেকে +1 এর মধ্যে হয়, ঠিক আছে। তাহলে -1 লেস দেন অর ইকুয়াল টু সাইন থিটা লেস দেন অর ইকুয়াল টু +1, অর্থাৎ -1 থেকে 1 এর মধ্যে সাইন থিটার সমস্ত মানগুলো থাকে, আমরা প্রত্যেকে এটা জানি, ঠিক আছে। আচ্ছা, এরপরে সাইন স্কোয়ার থিটার যদি আমি ভ্যালু বলি, তাহলে সাইন স্কোয়ার থিটার ভ্যালুগুলো এটা 0 লেস দেন অর ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা লেস দেন ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমি বুথ সাইডে 1 যোগ করি, তাহলে এখানে 1 যোগ করলে 1 হবে, এখানে 1 যোগ করলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা হবে, এখানে 1 যোগ করলে এটা 2 হয়ে যাবে, 1 + 1 2 হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যদি আমি বুথ সাইড যদি 2 মাল্টিপ্লাই করি, তাহলে এখানে 2 মাল্টিপ্লাই করলে এখানে 2 হচ্ছে, এটা 2 + 2 সাইন স্কোয়ার থিটা, আর এখানে 4 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 লেস দেন অর ইকুয়াল টু 2 কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লেস দেন অর ইকুয়াল টু 4। তাহলে দেখো এখানে এই 2 × 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, দেখো এখানে আমরা এই মানটা এটা পেয়েছি, ঠিক আছে। এই রেঞ্জটা তুমি দেখো এটা কার মধ্যে থাকছে, 2 লেস দেন অর ইকুয়াল টু দেখো এটা লেস দেন ইকুয়াল টু 4, অর্থাৎ এই যে মানটা আমরা পেলাম, মডের যে ভ্যালুটা পেলাম, এটা কোথায়, এটা বিলংস করছে কোন রেঞ্জের মধ্যে, এটা বিলংস করছে 2 থেকে 4 এর মধ্যে, তাহলে ক্লোজ ইন্টারভ্যাল 2, 4, অর্থাৎ 2 হতে পারে এবং 2 থেকে বড় হতে পারে, 4 হতে পারে, কিংবা 4 থেকে কম হতে পারে, ঠিক আছে। তাহলে এটা ক্লোজ ইন্টারভ্যাল 2 to 4, তো যেটা আমার অপশান দেখো অপশানে রয়েছে ডিতে রয়েছে না, অপশান ডিতে, তাহলে ডি ইজ দ্য এখানে রাইট অ্যান্সার হচ্ছে। ওকে, বুঝতে পেরেছো। এরপর দেখো কোশ্চেন নাম্বার 10, মনে করো একটি 3×3 কর্মের বর্গ ম্যাট্রিক্স, তবে মড অফ কে এর মান কী হবে, এই 4টা অপশানের মধ্যে সেটা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে মড অফ কে ইন্টু এ, তাহলে দেখো কেটা
এর সঙ্গে গুণ রয়েছে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কে গুণ রয়েছে। তাহলে কেটাকে তুমি যদি বাইরে বের করো, কীভাবে বের করতে পারবে? তুমি এ ম্যাট্রিক্সের প্রথম সারি থেকে কে কমন নাও, ঠিক আছে, তাহলে কে বাইরে আসবে। দ্বিতীয় সারি থেকেও কে কমন নাও, তৃতীয় সারি থেকে কে কমন নাও, তাহলে কেটা কিন্তু পুরোপুরি এ ম্যাট্রিক্সের বাইরে চলে আসবে। আমরা জানি যে নির্ণায়ক থেকে যদি কমন নেওয়া হয় তাহলে প্রথম সারি কিংবা প্রথম স্তম্ভ কিংবা দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ যে কোনো একটা থেকে কমন নিতে হয়, ঠিক আছে। তাহলে সবগুলা থেকে যদি কমন নাও, তুমি তিনটা সারি থেকে যদি কমন নাও, তাহলে তিনটা কে তোমার বাইরে চলে আসবে, ঠিক আছে। তাহলে তোমার থাকছে এখানে কে কিউ ইন্টু মড অফ এ। এটা দেখো অপশান সিতে রয়েছে, ঠিক আছে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে।